কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও টার্গেট প্রাইমারি 2022 পরিবেশ বিজ্ঞানের বই, সেটা হচ্ছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের জীববৈচিত্র্য সংরক্ষণ। এই এই অধ্যায়টা থেকে যেটুকু প্রাইমারির জন্য প্রয়োজন আমি শুধু সেইটুকুই এখানে আলোচনা করেছি। আশা করি এইগুলো পড়লে প্রাইমারি থেকে এর বাইরে কিন্তু প্রশ্ন আর আসবে না। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেখানে দেখব সেটা হচ্ছে জীববৈচিত্র্য ও সংরক্ষণ। জীববৈচিত্র্য ও সংরক্ষণ কি? জীববৈচিত্র্য আর সেই সাথে সংরক্ষণ, এটা হচ্ছে প্রথমে আসে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কি? আমি প্রথমে একটা কথা, সেটা হচ্ছে যে সংরক্ষণ কথাটির অর্থ কি। এটা হচ্ছে সংরক্ষণ কথাটির অর্থ হচ্ছে অপ্রতুল, অর্থাৎ যে জিনিসগুলো ভবিষ্যতে যোগান অল্প হয়ে যাচ্ছে সেগুলোকে সঞ্চয় করে রাখা। আর জীববৈচিত্র্যের সংরক্ষণ কি? যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে পরিবেশের সুস্থ স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ আমাদের করতে হবে। এরপরে চলে আসি, জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে আমরা কি বুঝি। জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, তার মধ্যে দুটো সংস্থা থেকে দুই রকম কথা বলেছেন। একটা হচ্ছে ইউএনইপি আর একটা হচ্ছে সিজে ব্রিউ। এই সংজ্ঞাটা এইভাবে একটু মনে রাখতে হবে, পরীক্ষায় এরকম লাইন দিয়ে দিতে পারে যে জীববৈচিত্র্য হলো কোনো অঞ্চলের অন্তর্গত সমস্ত উদ্ভিদ প্রাণীর জিনগত প্রজাতিগত বস্তুতত্ত্বের বিভিন্নতা। এই কথাটা কারা বলেছেন? সেটা হচ্ছে ইউএনইপি, এরা কিন্তু এই কথাটি বলেছেন। আরেকজন হচ্ছে, তিনি হচ্ছে সিজে ব্রিউ কি বলেছেন? যে জীববৈচিত্র্য হলো একটি অঞ্চলের, অর্থাৎ একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য। তাহলে দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এভাবে প্রশ্ন আসতে পারে যে জীববৈচিত্র্য হলো একটি অঞ্চলের এবং একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য। এই কথাটি কে বলেছেন? সেটা হচ্ছে সিজে ব্রু। আর অন্যদিকে হচ্ছে জীববৈচিত্র্য হলো কোনো অঞ্চলের অন্তর্গত সমস্ত উদ্ভিদ প্রাণীর জিনগত প্রজাতিগত বাস্তুতন্ত্রের বিভিন্নতা। এই কথাটা বলেছে কিন্তু ইউএনইপি। এটা বিভিন্নতা এটা বলছে ইউএনইপি, আর এটা বৈচিত্র্য, প্রজাতির মধ্যে বৈচিত্র্য, এটা বলছে সিজে ব্রো। চলে আসি এরপরে, এটা হচ্ছে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি। এই কথাটা নিয়ে কিন্তু আমরা এরপরেই আলোচনা করব। সেটা হচ্ছে, এরপরেই দেখো নিচের দিকে চলে আসো সবাই, যে জীববৈচিত্র্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি আর একটা হচ্ছে বায়োডাইভার্সিটি। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি আর একটা হচ্ছে বায়োডাইভার্সিটি, এই দুটো কথা। তাহলে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই কথাটি কে প্রথম ব্যবহার করেন? এটা দিয়ে প্রশ্ন আসে। সেটা হচ্ছে রেমন্ড এফ ডাসম্যান, বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আর বায়োডাইভার্সিটি এই কথাটি কে ব্যবহার করেছেন? সেটা হচ্ছে এই ডব্লিউ জি রোজেন কিন্তু এই বায়োডাইভার্সিটি কথাটি ব্যবহার করেছেন, ডব্লিউ রোজেন। এর পরবর্তীকালে সেটা হচ্ছে পতঙ্গবিদ উইলসনও কিন্তু এই কথাটি ব্যবহার করেছেন পরবর্তীকালে। এবার এই লাইনটা দিয়ে এভাবে তো আসলো যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কী ব্যবহার করছে, সেটা হচ্ছে রেমন্ড এফ ডাসম্যান, আর বায়োডাইভার্সিটি কথাটি ব্যবহার করছে ডব্লিউ রোজেন। কিন্তু এবার কত সালে ব্যবহার করছে এটা নিয়ে অনেক সময় প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আসতে পারে। এটা হচ্ছে 1968 সালে ব্যবহার করছে রেমন্ড এফ ডাসম্যান, আর আর ডব্লিউ রোজেন ব্যবহার করছে 1985 সালে। এটা একটু মনে রাখতে হবে। আর পতঙ্গবিদ উইলসন ব্যবহার করছে 1988 সালে। তবে প্রথম দুটো বেশি করে মনে রাখতে হবে। চলে আসলাম পরবর্তী পেজে। সেটা হচ্ছে জীববৈচিত্র্য কত ধরনের। এটা শুধু নামটা একটু জেনে রাখো সবাই, যে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার এর মধ্যে জিনগত বৈচিত্র্য কী জিনিস? সেটা হচ্ছে যে ট্রান্সজেনিক, এতে কিন্তু জিনগত যে বৈচিত্র্যটা বলছে সেটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়। অর্থাৎ
যে সমস্ত ধরো উদ্ভিদগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা তো সেভাবে ফলনও ফলাতে পারবে না, আবার রোগ থেকে কিন্তু কেটে উঠতে পারবে না। তার জন্য রোগ প্রতিরোধকারী যে বন্য ধান থেকে কিন্তু রোগ প্রতিরোধকারী ধান তৈরি করা হয়। এটা কিন্তু জিনগত বৈচিত্র্যের মধ্যে পড়ছে। এবার চলে আসলাম প্রজাতিগত বৈচিত্র্য কী জিনিস। প্রজাতিগত বৈচিত্র্য কি, যে কোনো নির্দিষ্ট যে নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিস ডাইভার্সিটি সবচেয়ে বেশি। এটা নিয়ে প্রশ্ন, এখানে এটুকুই পড়তে হবে যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বাস্তুতন্ত্রে, এটুকু পড়তে হবে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বাস্তুতন্ত্রে প্রজাতিগত বৈচিত্র্য বেশি দেখা যায়। এটুকু শুধু, যে প্রজাতিগত বৈচিত্র্য কোথায় দেখা যায়, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায়। এইটুকু শুধু এখান থেকে জানলেই হবে। এরপরে চলে আসি যে ইকোসিস্টেম ডাইভার্সিটি, এই অংশটায় এখানেও তেমন কিছু নেই। এরপরে নিচের দিকে চলে আসি আমরা, যে লাস্টে রয়েছে যে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের সূচকগুলো। এটা ওপরে আমরা দেখেছি যে এই সূচক হচ্ছে বাস্তুতান্ত্রিক যে জীববৈচিত্র্যের নির্ধারণের সূচক, সেগুলো আমরা দেখেছি আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য। এটা নিয়ে পরের পেজে আমি আলোচনা করছি। চলে আসলাম আলফা বৈচিত্র্য। এটা নিয়ে একটু বোঝার বিষয় আছে। আলফা বৈচিত্র্য একটি নির্দিষ্ট প্রজাতির বাসভূমির মধ্যে বিভিন্ন গোষ্ঠী, মানে একটা নির্দিষ্ট প্রজাতির প্রকৃতির বাসভূমি, মানে একটা জায়গা, এখানে আমি একটা ছবিও এঁকেছি দেখুন, এই একটা জায়গা, সেই জায়গার মধ্যে অনেকগুলো প্রজাতি বসবাস করছে, সেটা হচ্ছে হয়ে যাবে আলফা বৈচিত্র্য। আচ্ছা, এরপরে চলে আসি বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যটা কি, সেটা হচ্ছে একটি ভৌগোলিক এলাকার বিভিন্ন বাসভূমি, একটা ভৌগোলিক এলাকার বিভিন্ন বাসভূমি, মানে একটা ভৌগোলিক এলাকা যদি এরকম হয়ে থাকে, তাহলে এর মধ্যে এখানে কিছু প্রাণী বসবাস করছে, এখানে কিছু প্রাণী বসবাস করছে, এরকম একটা ভৌগোলিক এলাকা, কিন্তু এদের প্রাণীর ধরনগুলো আলাদা। যেমন একটা ধরা হলো এটা মরুভূমি, এটা মরুভূমির প্রাণীদের কিন্তু জীববৈচিত্র্য আলাদা। আবার কি অরণ্যের প্রাণীদের কিন্তু জীববৈচিত্র্য আলাদা। হ্যাঁ, এইভাবে কিন্তু জানতে হবে। যেমন বিটা বৈচিত্র্যের উদাহরণ হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য। এটা ম্যানগ্রোভ মানে আমরা যদি বললাম যে এটা একটা আলাদা হয়ে গেল, মানে তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যে বিটা বৈচিত্র্য কি, কোথায় দেখা যায়, সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে। বা এরকম আসতে পারে ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায়, আলফা জীববৈচিত্র্য নাকি বিটা বৈচিত্র্য নাকি গামা বৈচিত্র্য, এভাবে প্রশ্ন আসতে পারে। এবার চলে আসলাম গামা বৈচিত্র্য। এটা হচ্ছে গামা বৈচিত্র্য হচ্ছে বড় ভৌগোলিক অঞ্চলে বৈচিত্র্য, কোনো বড় ভৌগোলিক অঞ্চল। এভাবে মনে রাখতে পারো যে একটা বড় পালোয়ান বা যার বিশাল শক্তিশালী, তার নাম গামা। হ্যাঁ, বিশাল বড় অঞ্চলের, অর্থাৎ বৃহৎ বড় অঞ্চল, যেমন হিমালয় অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, এরকম বড় অঞ্চলের যখন বৈচিত্র্য দাঁড়াবে তখন কিন্তু গামা বৈচিত্র্য। এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসলাম গার্হস্থ্য জীববৈচিত্র্য। এর মধ্যে আমাদের গৃহপালিত বিভিন্ন পশু পাখির বিভিন্ন ধরনের বিট দেওয়া হয়, বা ধানের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়, উচ্চ ফলনশীল গম, এই জাতীয় জিনিসকে কৃত্রিমভাবে যেভাবে জীববৈচিত্র্য তৈরি করা হচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু বলছে গার্হস্থ্য জীববৈচিত্র্য। এরপরে চলে আসলাম আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব। এই যে জীববৈচিত্র্য, নানা রকম বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, তার গুরুত্বটা কোথায়? সেটা হচ্ছে যে ম্যানগ্রোভ অঞ্চলে, যেমন ম্যানগ্রোভ অরণ্য ক্রান্তীয় ঘূর্ণবাদ বা সুনামির প্রভাব থেকে স্থানীয় উপকূলকে রক্ষা করে। আবার অনেক সময় পর্যটন কেন্দ্র তৈরি হয়, ওর থেকে অনেক কাঁচামাল পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের উপকারী দিক। এর পরবর্তী চলে আসি জীববৈচিত্র্যের মাধ্যমে মানুষ কিভাবে খাদ্যের যোগান পায়। এখানে দুই একটা জিনিস একটু জানতে হবে, যে বর্তমানে 20টি প্রজাতির উদ্ভিদের মাধ্যমে পৃথিবীর যত খাবার দরকার তার থেকে 85% খাবার কিন্তু মাত্র 20টি প্রজাতির মাধ্যমে কিন্তু সেটা সংস্থান করা সম্ভব। এবার চলে আসলাম জীববৈচিত্র্য কীভাবে ঔষধ তৈরিতে আমাদের সাহায্য করে। এটা হচ্ছে 120 রকমের অতি প্রয়োজনীয় ওষুধ কিন্তু
এই উদ্ভিদ থেকে আমরা সংগ্রহ করি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে 80% মানুষ, এটা মনে রাখবে, উন্নয়নশীল দেশগুলোতে 80% মানুষ কিন্তু ওষুধপত্রের জন্য এই গাছপালার উপরই নির্ভর করে থাকে। এবার দেখো এই জায়গাটা, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা থেকে প্রত্যেকবারই প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। প্রাইমারি পরীক্ষায় একটা দুটো করে প্রশ্ন কিন্তু এই জায়গাগুলো থেকে থাকে। এটা হচ্ছে, এখানে রোগের নাম আছে, এখানে এটা হচ্ছে রোগের নাম, এখানে এটা ঔষধের নাম, আর উৎস কোথা থেকে এসেছে বা কোন গাছ থেকে বা কোন প্রাণী থেকে এসেছে। তাহলে প্রথমে চলে আসি ক্যান্সার। ক্যান্সার কোথা থেকে? ট্যাক্সাল, ঔষধের নাম ট্যাক্সাল, এটা হচ্ছে মধুপর্ণী গাছ থেকে এসেছে। ম্যালেরিয়া আমরা সবাই জানি কুইনাইন, এবং সেটা সিঙ্কোনা গাছ থেকে এসেছে। উচ্চ রক্তচাপ বৃদ্ধি, এটা রেসারপিন, সর্পগন্ধা গাছ থেকে এসেছে। এই সর্পগন্ধা গাছ কিন্তু বর্তমানে মানে হারিয়ে যেতে চলেছে। স্মৃতি দুর্বলতা আমরা সবাই জানি যে ব্রাহ্মী শাক, সেই ওষুধটার নাম হচ্ছে ব্রাহ্মী আর শাকটার নাম ব্রাহ্মী শাক। লিউকেমিয়া ক্যান্সার, এটা হচ্ছে লিউকেমিয়া ক্যান্সার, এটা ভিনক্রিয়েটিন এই ওষুধটা থেকে কিন্তু ওষুধটার নাম। আর এটা নয়নতারা গাছ থেকে এসেছে। নয়নতারা ফুল গাছ আমরা দেখে থাকি বাড়িতে, সেই গাছ থেকে কিন্তু এসেছে। ব্যথা, ব্যথা হচ্ছে মরফিন, যেটা আফিম গাছ থেকে আসে। অর্থাৎ এগুলোকে আমাদের নার্ভগুলোকে কিন্তু নিস্তেজ করে রাখে এই মরফিন বা আফিম। আচ্ছা, মৌমাছির কামড়, কারো যদি মৌমাছির কামড়ায় অতিরিক্ত পরিমাণে বেশি, তাহলে এপিসমেল, সেই ওষুধটার নাম মনে রাখতে হবে যে এপিসমেল, যেটা মৌমাছি থেকেই তৈরি হয়েছে। পশু চিকিৎসার ক্ষেত্রে যেমন এন্ড্রোক্লোরসিন, এটা হচ্ছে সরীসৃপ থেকে এসছে। আর ডিপথেরিয়া নিউমোনিয়া, এটা কিন্তু পেনিসিলিন, খুব উপকারী একটা ওষুধ পেনিসিলিন, যেটা এসেছে কিন্তু ফানজাই এই থেকে, উৎস থেকে, এই ফানজাই থেকে। এবার চলে আসলাম আমরা পরবর্তী অংশে, সেটা হচ্ছে ভারত জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ। আমরা সেটা জানি যে বহু জীবের বৈচিত্র্য রয়েছে এখানে। ভারতে রয়েছে প্রায় 7516 কিলোমিটার দীর্ঘ উপকূল, এটা একটু মনে রাখতে হবে, আর কিছু নয়। 7516 কিলোমিটার দীর্ঘ উপকূল, আর 2.7 লক্ষ বর্গ কিমি ব্যাপী বিস্তীর্ণ এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা সামুদ্রিক জলজ প্রাণী সমৃদ্ধ এলাকা। এর মধ্যে দুটো তিনটে জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে এর পরের ছকটা জীবগোষ্ঠী ও প্রজাতির সংখ্যা। অর্থাৎ এগুলো হচ্ছে জীবগোষ্ঠী আর একটা প্রজাতির সংখ্যা। প্রজাতির সংখ্যার মধ্যে সব থেকে বেশি এবং কম যেটা, সেটা আমরা জানবো। আর এইখানে কয়েকটা নামের কোনগুলোকে কি নাম সেটা একটু মনে রাখতে হবে। যেমন গুপ্তবীজী উদ্ভিদের নাম, এটা হচ্ছে অ্যানজিওস্পার্ম। এটা হচ্ছে ব্যাপ্তবীজী উদ্ভিদের নাম জিমনোস্পার্ম। তারপরে ফার্ন জাতীয় উদ্ভিদের নাম টেরিটোফাইট। মস জাতীয় উদ্ভিদের নাম সেটা হচ্ছে ব্রাওফাইট। আর শৈবাল তুল্য পুষ্পল ছত্রাক হচ্ছে লাইকেন। এর পরবর্তী পেজে আমরা চলে যাই। আর এখানে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে জিমনোস্পার্ম ব্যাপ্তবীজী উদ্ভিদ, এই প্রজাতির সংখ্যা কিন্তু সব থেকে কম, 64। আর এরপরে আমরা দেখব অন্য প্রজাতিগুলো। সেটা হচ্ছে এটার নামগুলো আমরা জেনে নিই। সন্ধিপদ প্রাণী, এই আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদ প্রাণীগুলোকে বলে। মোলাস্কা হচ্ছে শামুক জাতীয় এই জাতীয় প্রাণীকে বোঝায়। প্রোটোজোয়া হচ্ছে অনুভক্ষণী খাদ্য প্রাণী। এর মধ্যে এই যে জীবগোষ্ঠী প্রজাতির সংখ্যা, সব থেকে বেশি জীবগোষ্ঠী প্রজাতি হচ্ছে এই আর্থ্রোপোডা কিন্তু এই সব থেকে বেশি প্রজাতি, এটা হচ্ছে 68,389। এই সংখ্যাটা না মনে রাখলেও যে সব থেকে বেশি প্রজাতি হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপাত প্রজাতির সংখ্যা বেশি। এরপরে চলে আসি পরবর্তী অংশে, সেটা হচ্ছে জীব ভৌগোলিক অঞ্চল। এটা একটা প্রশ্ন আসতে পারে, জীব ভৌগোলিক অঞ্চলকে বায়োগ্রাফিক্যাল রিজন বলছে। আর এই ভারতের জীব ভৌগোলিক অঞ্চলকে কটি অঞ্চলে ভাগ করা যায়, এটা প্রশ্ন আসে। 10টি ভৌগোলিক অঞ্চলে কিন্তু ভাগ করা হয়। এই নামগুলো একটুখানি একবার করে শুনে নাও। ট্রান্স হিমালয় অঞ্চল, হিমালয় অঞ্চল, ভারতীয় মরু অঞ্চল, আর একটা হচ্ছে শুষ্ক
অঞ্চল, পশ্চিমঘাট, গাঙ্গেয় সমভূমি, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ মালভূমি, উপকূলীয় অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই 10টা। এবার এর মধ্যে যে এই নিচের ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুধুমাত্র এখানে আছে জীব ভৌগোলিক অঞ্চলের নাম দেওয়া আছে, আবার সেই সাথে ভৌগোলিক অঞ্চলের আয়তন দেওয়া আছে, বন্টন, উদ্ভিদ, প্রাণী, পরিবেশ। এখানে আমাদের জানবো কোনগুলো, শুধু পড়বো কোনটুকু, সেটা হচ্ছে এটা হচ্ছে জীব ভৌগোলিক অঞ্চলের নাম, আর সেখানে কি উদ্ভিদ আর কি প্রাণী। প্রাণীও গুরুত্বপূর্ণ, যেটা সবার মধ্যে আছে সেটা নয়, ব্যতিক্রম যেটা আছে সেটা। আর কি জানবো, এই পরিবেশের মধ্যে যদি খুব গুরুত্বপূর্ণ কিছু থাকে ব্যতিক্রম অন্যদের থেকে, সেই একটা বা দুটো আছে এর মধ্যে, এই 10টার মধ্যে একটা বা দুটো জিনিস একটু জানতে হবে। আর এই যে ভৌগোলিক অঞ্চলের আয়তন, এটা সব থেকে বেশি কোনটা সেটা একটু জানবো, আর কিচ্ছু না। তাহলে শুধু নাম, এদিকে নাম জানবো, উদ্ভিদ প্রাণীটা একটু জানবো, ব্যতিক্রমগুলো বা এই যে এখানে উদ্ভিদের মধ্যে সরলবর্গীয় অরণ্য নাকি ক্রান্তীয় অরণ্য, এই জিনিসটা একটু বেশি করে জেনে রাখবো, এটা আসতে পারে, কিন্তু ভিতরের উদ্ভিদ আসার সম্ভাবনা কম। আচ্ছা, এরপরে আসছে এবার চলে আসি, তাহলে প্রথমে আছে ট্রান্স হিমালয় অঞ্চল। এখানে দেখো, এখানে সরলবর্গীয় অরণ্য দেখা যায়, যে লম্বা লম্বা যে গাছগুলো সরলবর্গীয় অরণ্য বলে আমরা চিনি, পাহাড়ি দেখা যায়, সেই সরলবর্গীয় অরণ্য। এখানে প্রাণীর মধ্যে কি আছে, স্নো লেপার্ড, বুনো ভেড়া, কালো গলার সারস পাখি, যেটা বক আমরা বলি, সেই কালো গলার, এটা মাথায় রাখতে হবে এখানে। আর এখানে হিমানি সম্প্রপাত জাতীয় সমস্যা দেখা যায়, কারণ এখানে তো পাহাড়ে ধসে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, এখানে হিমানি মানে বরফ, ঠিক আছে, বরফ পড়ে যেহেতু পাহাড়ে। আর এদের স্নো লেপার্ড, এটা এভাবে মনে রাখতে হবে, স্নো মানে বরফ, স্নো লেপার্ড দেখা যায়, এর এই জাতীয় জিনিসগুলো কিন্তু দেখা যায়। এরপরে চলে আসলাম পরের পেজে। এরপরে হচ্ছে হিমালয় অঞ্চল। তাহলে হচ্ছে হিমালয় অঞ্চলে কি কি দেখা যায়, এখানেও কিন্তু লতা গুল্ম তৃণভূমির সাথে সরলবর্গীয় অরণ্য দেখা যায়। লতা গুল্ম তৃণভূমি তার সাথে সরলবর্গীয় অরণ্য, এখানে কি কি দেখা যায়, বাঁকানো শিংযুক্ত ভেড়া, আবার পাকানো শিংওয়ালা ছাগল। এই দুটো কিন্তু খুব মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে বাঁকানো শিংযুক্ত ভেড়া আর পাকানো শিংযুক্ত ছাগল, আর কস্তুরী মৃগ, মানে এই জাতীয় চার পেয়ে ধরনের এই পশু যেগুলো আর কি অনেকটা গৃহপালিত, আর কিছুটা ধরো কস্তুরী মৃগটা বনভূমির। আচ্ছা, এখানে গাছ কি কি দেখা যায়, একটু দু একটা জিনিস, পাইন, সিডার, রুপালি, রনোডেনড্রন, ওক, এগুলো। এটা হয়ে গেল। পরবর্তীটা, এটা হচ্ছে ভারতীয় মরু অঞ্চল, মরুভূমি, এটা মনে হয় মরুভূমি কে কোথায়, এটা রাজস্থান, এগুলো যাই হোক। এখানে তেমন কোনো উদ্ভিদ নেই, শুধুমাত্র যে প্রাণীর মধ্যে কি কি আছে সেটা হচ্ছে একটু জানতে হবে দু একটা, যে মরুভূমির বিড়াল, বুনো গাধা, গ্রেট ইন্ডিয়ান ব্যাস্টার্ড, এটা রয়েছে। এরপরে চলে আসি আমরা শুষ্ক অঞ্চল, রাজস্থান, এগুলো যাই হোক। এখানে স্বল্প উচ্চতার কাঁটাযুক্ত ঝোপ, খয়ের, বাবলা, নিম, এগুলো আমরা জানি যে শুষ্ক অঞ্চলের গাছ। হ্যাঁ, এখানে প্রাণীর মধ্যে পড়তে হবে যেখানে চিতল হরিণ রয়েছে, শিয়াল নেকড়ে আর ক্যারাক্যাল রয়েছে। এটা এই দুটো বেশি কোনো মনে রাখবে না, আমার শিয়াল নেকড়ে অন্যগুলোতেও পাবে, সেটা হচ্ছে চিতল হরিণ আর ক্যারাকাল, এই দুটো মনে রাখবে। আর এখানে কিন্তু শুষ্ক অঞ্চল কিন্তু একটা বৃষ্টিছায়া অঞ্চল। এবার চলে আসলাম আমরা পশ্চিমঘাট পর্বতমালা। সেটা হচ্ছে এখানে উদ্ভিদের মধ্যে এলাচ দেখা যায়, এলাচ গাছ। হ্যাঁ, আর কি দেখা যায়, বুনো কলা, গম্বাস, হিপজাপ, এগুলো। আর এইখানের মধ্যে আলাদার মধ্যে রয়েছে সেটা হচ্ছে স্লথ ভাল্লুক, আর হচ্ছে গৌড়, আর বুনো শুয়োর। এটা তো আমরা দেখেছি একবার, তবু আরেকবার বলে দিলাম। এরপরে চলে আসলে গাঙ্গেয় সমভূমি, মানে গঙ্গার তীরবর্তী। এখানে দেখা যায় পাতাঝরা উদ্ভিদ, এখানে কিন্তু পাতাঝরা গাছ দেখা যায়, যেগুলোতে পাতা ঝরে যায়। আমাদের এই মানে
গঙ্গা তীরবর্তী যারা বসবাস করে তাদের কিন্তু এই ধরনের দেখা যায়, যেমন বনভূমির মধ্যে শাল, কদম, গামার, কাঁঠাল এইসব গাছ। এবার চলে আসলাম আমরা উত্তর পূর্বাঞ্চল, সেটা হচ্ছে আসামের দিকটা। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এগুলো। এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী গাছ দেখা যায়। ক্রান্তীয় পর্ণমোচী গাছ, ক্রান্তীয় পর্ণমোচী গাছ দেখা যায়। ক্রান্তীয় পর্ণমোচী গাছ দেখা যায়, কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী গাছ দেখা যায় এখানে। আর হচ্ছে একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ গন্ডার এই আসামের এখানে দেখা যায়। ধূসর চিতা, রেড পান্ডা, হুইক গিবল, তারপরে বাদর, ফেরিস ল্যাঙ্গুর। তাহলে এই জায়গাটা একটুখানি মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেখানে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। আর সেই সাথে কি দেখা যায়, একশৃঙ্গ গন্ডার দেখা যায় আসামে, রেড পান্ডা, ধূসর চিতা, হুইক গিবল, ফেনিস ল্যাঙ্গার, এগুলো কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলে দেখা যায়। এইটুকু এখানে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়, আসামে। উত্তর পূর্বাঞ্চল নাও দিতে পারে, আসামে দেখা যায়। এবার এইখানে পশ্চিমঘাট পর্বতমালা একটা জিনিস আমার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে 25টি বায়োডাইভার্সিটি এখানে রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট যে 25টি বায়োডাইভার্সিটি কোথায় রয়েছে, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে, বা পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে কটি বায়োডাইভার্সিটি রয়েছে, এটা হচ্ছে 25টি। এরপরে চলে আসি পরবর্তী অংশে, সেটা হচ্ছে যে দাক্ষিণাত্যের মালভূমি। এটা ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় এখানে। উল্লেখযোগ্য আছে নীলগাই, বাকিং ডিয়ার, চৌরিঙ্গা। এই তিনটে একটু মনে রাখবে, নীলগাই, চৌরিঙ্গা আর বাকিং ডিয়ার। নীলগাইটা বেশি করে মনে রাখবে, এটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায়। আর এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল হচ্ছে ভারতের বৃহত্তম জীব ভৌগোলিক অঞ্চল। এটাই ভারতের বৃহত্তম জীব ভৌগোলিক অঞ্চল, এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। এবার চলে আসলি পরেরটা, উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল কোনগুলো, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র বা নানা রকম নদীর, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এগুলোর যে তীরবর্তী অঞ্চল, সেটা হচ্ছে এর তীরবর্তী অঞ্চলে আমরা জানি কি যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়, গেওয়া, গরান, হোগলা, এগুলো। এরপরে দেখো এর সাথে দেখো এই যে এটা হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চলে, যে এটা হচ্ছে যেমন মাছ, কুমির। এটা উল্লেখযোগ্য মনে রাখতে হবে যে 250 রকমের পাখি কিন্তু এখানে দেখা যায়। এরপরে চলে আসলাম আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সেখানে কিন্তু চিরসবুজ, একদম চিরসবুজ, চিরসবুজ, সবসময় সবুজ থাকে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গাছপালা। সেখানে কিন্তু হর্নবিল, পায়রা, দুগং, এগুলো কিন্তু দেখা যায়। এটা এই দুটো মনে রাখবে, হর্নবিল আর দুগং, এই দুটো জিনিস কিন্তু অন্য কিছুতে নেই। আর এখানে গাছপালার মধ্যে মনে রাখবে সাদা চুগনাম, সাদা চুগনাম, আর তারপরে ধূপ, রুদ্রাক্ষ, এইগুলো কিন্তু পাওয়া যায় এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এটা একটু মনে রাখবে। এর পরবর্তী অংশে চলে যাই আমরা, এটা হচ্ছে আমরা চলে আসলাম বিলুপ্ত বা লুপ্ত। এখানে দেখো বিলুপ্ত বা লুপ্ত প্রজাতির যেখানে হিসাব রাখা হয়, যে খাতাটা বা যে বুকটা, সেটার নাম হচ্ছে রেড ডাটা বুক। যেটা হচ্ছে বিপন্ন বা লুপ্ত প্রায় সেই জাতীয়, যেখানে যার তালিকা অর্থাৎ লুপ্ত প্রায় জীবটির তালিকা করা হয় এই কিন্তু রেড ডাটা বুকে। এরা কারা এই হিসাবটা রাখে, এটা মনে রাখতে হবে। IUCN, এটা মনে রাখতে হবে। আইতে ইন্টারন্যাশনাল, ইউতে ইউনিয়ন, সিতে কনসারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাশনাল রিসোর্স, নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তাহলে এই আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা, এটা কিন্তু আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা। এই সংক্ষেপ নামটা দিয়ে অনেক সময় অপশান দিয়ে দিতে পারে,
IUCN, এটা একটু মনে রাখতে হবে। এরপরে চলে আসলি গ্রিন ডাটা বুক। গ্রিন ডাটা বুক কি? অবলুপ্তির পথ থেকে মুক্ত, অর্থাৎ এভাবে তোমরা মনে রাখতে পারো যে যারা ভালো কোনো কাজ করে তাদেরকে গ্রিন বুকে তাদের নাম উঠে যায়। তাহলে এরা কিন্তু হারিয়ে যাবে না। অর্থাৎ তাদের নামটা স্মরণীয় হয়ে গেল। এখানেও ঠিক তাই, যে যারা অবলুপ্তির বিপদ থেকে মুক্ত তাদেরকে গ্রিন বুকে রাখা হয়। ঠিক আছে, নেক্সট চলে গেলাম পরেরটা। এবার ব্ল্যাক বুক। আমরা এইটুকু জানি যে যারা ব্ল্যাক মানি অর্থাৎ খারাপ টাকা, তাই তো, অবৈধ টাকা, যারা মানুষের ক্ষতি সাধন করে, এই যে ধ্বংস সাধন বা হানিকার উপজাতি, যারা ধ্বংস সাধন করে যে অন্য প্রজাতিকে বা ক্ষতি সাধন করে, সেই প্রজাতির নাম কিন্তু এই ব্ল্যাক ডাটা বুকে লেখা হয়। ব্যাস এইভাবে মনে রাখতে হবে। পরে চলে আসলাম আমরা যে লুপ্ত। লুপ্ত প্রজাতি কাকে বলবে? যারা বিগত 50 বছরে তাদের খোঁজ পাওয়া যায়নি তাদেরকে লুপ্ত প্রজাতি বলবে। যেমন মধ্য ও দক্ষিণ আমেরিকার হ্যারালিকুইন ব্যাঙ, এটা কিন্তু লুপ্ত প্রজাতি। এরপরে চলে আসলাম আমরা যে চরম বিপন্ন। সবটা জানতে হবে না, এখানে যেটা প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বিপন্ন, চরম বিপন্ন, সেটা হচ্ছে নিজ পরিবেশে অবলুপ্ত হওয়ার সম্মুখীন হয়েছে, তাকে চরম বিপন্ন। যেমন নীলতিমি, নীলতিমি কিন্তু নিজের পরিবেশেই বিপন্ন হতে চলেছে। এরপরে চলে আসলাম আমরা বিপন্ন, অর্থাৎ যেসব প্রজাতি বিলুপ্তির আশঙ্কা আছে, মানে বিলুপ্ত হয়ে যেতে পারে সেই সেই সমস্ত প্রজাতি। যেমন জীবের মধ্যে আমি আগেও বলেছি যে সর্পগন্ধা হারিয়ে যেতে, কলসপত্রী হারিয়ে যেতে বসেছে, গেওয়া সুন্দরী এগুলো। আর প্রাণীদের মধ্যে কস্তুরী মৃগ, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, এশিয়াটিক সিংহ এগুলো হারিয়ে যেতে বসেছে। আরেকটা জিনিস হচ্ছে বিপদাপন্ন, অর্থাৎ যেসব প্রজাতি বিপদাপন্ন কারণগুলি বজায় থাকলে বিপদে রয়েছে, যেসব বিপদাপন্ন অর্থাৎ হারিয়ে যেতে পারে, সেটা হচ্ছে শকুন এবং চড়াই। শকুনটা আমরা একটু জানি যে ডাইক্লোফেনেক নামক বা ডাইক্লোফিন এক ধরনের ব্যথার ওষুধ গরুকে মানে ইঞ্জেকশন করা হতো, সে গরু মারা গেলেও হাড়ের মধ্যে সেই অংশটা কিন্তু থেকে যেত, এবং সেটা শকুন সেই গরুর মাংস খেলে বা হাড় খেলে সেটা কিন্তু তাদের মধ্যে সেই জীবাণু মানে সেই ডাইক্লোফেনাক ওষুধটা চলে যেত এবং তাদের প্রজনন ক্ষমতা কমে যেত, তার ফলে শকুন বিলুপ্ত হওয়ার পথে। তার জন্য সরকার থেকে কিন্তু এই ওষুধটা গরুর ক্ষেত্রে কিন্তু বারণ করে দিয়েছে, কিন্তু অনেক সময় মানুষের ক্ষেত্রে কিন্তু এই ব্যথার ওষুধ হিসেবে অনেক সময় এই খুব কার্যকরী ওষুধ অনেক ব্যবহার করে থাকে শুনেছি। এবার এরপরে চলে আসলাম আমরা বিপদের স্বল্প লক্ষণযুক্ত, যেমন গোসাপ, গন্ডার এগুলো। চলে আসি পরে। এরপরে চলে আসলে ভূতাত্ত্বিক সময়ের ভিত্তিতে জীববৈচিত্র্যের বিন্যাস কেমন, এটা মনে রাখতে হবে। যে জীবস্ব গবেষণা করেছে তারা বলছে একটি জীব প্রজাতির গড় আয়ু হচ্ছে 50 লক্ষ থেকে 1 কোটি বছর। স্তন্যপায়ী প্রাণীদের আয়ু 10 লক্ষ বছর। তাহলে এভাবে মনে রাখতে গেলে প্রতি বছরে 1টি থেকে 3টি প্রজাতি বিলুপ্ত হচ্ছে। তাহলে প্রতি বছরে একটি থেকে 3টি প্রজাতি বিলুপ্ত হয়েছে, এবং 200 বছরে একটি স্তন্যপায়ী বিলুপ্ত হবে। 200 বছরে একটি স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হবে। এরপরে চলে আসি যে পৃথিবী থেকে যে সমস্ত প্রাণী অবলুপ্ত হয়ে গেছে, এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, বিচে, এর নামটা তোমরা এমনি মনে রাখতে পারো বা নাও রাখতে পারো। এটা হচ্ছে আদিম সরীসৃপ। এরপরে চলে আসছে পৃথিবীর সব থেকে বৃহৎকালের স্থলচর প্রাণী, এই জিনিসটা একটু মনে রাখবে তোমরা। সব থেকে বৃহত্তর স্থলচর প্রাণী হচ্ছে ডাইনোসর, আমরা সবাই জানি। সেটা হচ্ছে মেসোজোয়িক যুগে প্রায় 19 কোটি বছর আগে কিন্তু নিচ্ছিন্ন হয়ে গেছে। 19 কোটি বছর আগে, এটা মনে রাখবে একটু সবাই, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে চলে আসলাম আমরা বড় লোমওয়ালা দাঁতল হাতি। এটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এরপরে সরীসৃপ মাঝারি জাতের এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এবং এই বিগত 300-400 বছরের মধ্যে কিন্তু প্রচুর প্রাণী অবলুপ্ত হয়ে গেছে, সেগুলো একটু নামটা আমরা জানবো। এটা হচ্ছে মরিশাস দ্বীপের ডোডো পাখি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, মরিশাস দ্বীপের ডোডো পাখি।
মরিশাস দ্বীপের ডোডো পাখি, তারপরে আসছে এরপরে আসলে নিউজিল্যান্ডের মোয়া পাখি, হুয়া পাখি, উত্তর আমেরিকার ল্যাব্রাডর হাঁস, তারপরে ভারতের চিতা, হ্যাঁ, পেঙ্গুইন পাখি, এগুলো। এরপরে চলে আসি পরের পেজে, সেটা হচ্ছে যে বর্তমানে জীববৈচিত্র্যের বিলুপ্তির হার কেমন। এটা একটুখানি মনে রাখতে হবে, বর্তমানে জীববৈচিত্র্য বিলুপ্তির হার হচ্ছে 2-4% আগামী বছরে। আর সব থেকে বিলুপ্তির হারের সম্ভাবনা হচ্ছে সন্ধিপথ প্রাণীদের, অর্থাৎ পোকামাকড়দের। এবার চলে আসি বর্তমান সময়ে ভারতের বিপন্ন প্রাণী, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে ভারতের বিপন্ন প্রাণী, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কৃষ্ণসার হরিণ, ভারতীয় বন্য গাধা, কস্তুরী মৃগ, তুষার চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, এশিয়াটিক সিংহ, নীলগিরি থর। সরীসৃপ প্রাণীর মধ্যে কুমির, মেছো কুমির। আচ্ছা, পাখির মধ্যে রয়েছে ময়ূর, রাজধানেশ, সাদা কানওয়ালা ফেজেন্ট, সাদা ঠোঁটের সিন্ধু ঈগল, বোড়োবাজ, এগুলো কিন্তু বিপন্ন প্রাণী বর্তমান সময়ে ভারতে। এটা হচ্ছে জীববৈচিত্র্য বা হটস্পট ডাইভার্সিটি কি। এটা হচ্ছে যে বর্তমান সময়ে যে সমস্ত প্রাণীর অবলুপ্তি হয়েছে বা অবলুপ্ত হওয়ার আশঙ্কা আছে তাদের বাসস্থান, অর্থাৎ দেখা গেল যে হারিয়ে যেতে বসেছে, তার জন্য সরকার থেকে একটা উদ্যোগ নিয়ে বা দেশের উদ্যোগ নিয়ে সেটা কিন্তু একটা জায়গায় বাসস্থান করেছে। যেমন আফ্রিকার বন্য গাধার বাসস্থল, আফ্রিকার মধ্যে সুদানে, ইজিপ্টে, সিরিয়া, এগুলো কিন্তু রয়েছে। কৃষ্ণসার হরিণ হচ্ছে আমাদের ভারত, নেপাল, বাংলাদেশে কৃষ্ণসার হরিণকে রাখা হয়েছে। এছাড়া রয়েছে ইন্ডিয়ান ব্ল্যাক বাক, ইন্ডিয়ান অ্যান্টিলোপ, এগুলো। এরপরে চলে আসলো আমরা জীববৈচিত্র্যের হটস্পটগুলি কোথায় অবস্থিত। বর্তমানে পৃথিবীতে 35টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে, 35টি রয়েছে, এটা মনে রাখতে হবে। বর্তমান পৃথিবীতে কটি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? 35টি। এর মধ্যে এশিয়াতে সব থেকে বেশি রয়েছে, সেটা হচ্ছে 14টি। হ্যাঁ, এর মধ্যে ভারত, হিমালয়, পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, এটা মনে রাখতে হবে। বাকিগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসলাম জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ যে জীববৈচিত্র্য লুপ্তপ্রায় জীবজন্তুকে রক্ষা করা, সংরক্ষণ করে লুপ্তপ্রায় জীবজন্তু, যেমন কৃষ্ণসার হরিণ আমরা দেখলাম, লজ্জাবতী বাঁদর, তুষার চিতা, হ্যাঁ, এইগুলো, ধানেশ পাখি। আচ্ছা, এরপরে জীববৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটন শিল্প গড়ে তোলা। জীববৈচিত্র্যকে সংরক্ষণ করে কোথায় পর্যটন শিল্প গড়ে উঠেছে? এটা হচ্ছে 1 নম্বর জলদাপাড়া অভয়ারণ্য, গন্ডার ও বন্য শুকর সংরক্ষণ, সিম্পাল অভয়ারণ্য, বাঘ সংরক্ষণ, বেথিওডোরিম মৃগয়া বা হরিণ সংরক্ষণ কেন্দ্র, সেখানে কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে চলে আসি জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলো। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি আমরা পরের পেজে শখে বলবো। শুধু এইটুকু মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, এটা হচ্ছে IUCN, এরা কিন্তু উদ্যোগ নিয়ে এটা করেছে। এই শখটা, এটা একটু মনে রাখতে হবে যে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ কি। ইনসিটু বায়োস্ফিয়ার রিজার্ভ, অরণ্য, উদ্যান, অভয়ারণ্য, পাখিরালয়, ব্যাঘ্র কুমির প্রকল্প, এইগুলো কিন্তু ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু, অর্থাৎ ইনসিটু মানে কি, যে এটা মনে রাখতে হবে যে একটা এলাকা, সেখানে তাদের বসবাসের উপযোগী বাসভূমি তৈরি করে বা ছিল সেখানে, সেটাকে চারিপাশ দিয়ে ঘিরে তাদেরকে সংরক্ষণ করে রাখা, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু হচ্ছে কোনো যে সেখানে কোনো এক চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন বা জার্মোপ্লাজম সংরক্ষণ, অর্থাৎ এখানে তাদের বসবাসের উপযোগী নয়, তবু এক আধটা করে সেখানে রাখা হয়েছে, হ্যাঁ, এমনি প্রয়োজনে, বা যে সমস্ত হারিয়ে যেতে বসেছে তাদেরকে যদি রাখা হয় সেখানে, তখন কিন্তু সেটা হয়ে যাবে এক্সিটু সংরক্ষণ। তাহলে এভাবে মনে রাখতে হবে যে তাদের মতো করে একটা বাসস্থান তৈরি করে তাদেরকে যদি রাখা যায়, সেটা হচ্ছে ইনসিটু,
আর যেটা হচ্ছে ধরো কোনো জিন প্রজাতি হারিয়ে যেতে পারেছে, সেই জিনকে সংরক্ষণ করা, জার্মোপ্লাজম সংরক্ষণ যেটাকে বলছে, সেই জিনিসগুলো চিড়িয়াখানায় তো এক আধটা করে প্রাণী সংরক্ষণ করা হয়। তাহলে ইনসিটু আর এক্সিটুটা এভাবে মনে রাখতে হবে। এরপরে চলে আসলাম হচ্ছে এই যে জার্মোপ্লাজম কথাটির অর্থ। এর কথাটির বিষয়টা হচ্ছে যে গুণ সম্পন্ন জীব প্রজাতির কোনো গুণ সম্পন্ন ভালো প্রজাতি যদি পায়, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমযুক্ত কোষ বা কোষ সমষ্টিকে, যদি সেটাকে কোষ সমষ্টিকে বোঝায়, তাহলে জার্মোপ্লাজম হচ্ছে কি, যে গুণ সম্পন্ন প্রজাতির প্রোটোপ্লাজম যুক্ত কোষ সমষ্টিকে কিন্তু বলে জার্মোপ্লাজম। এগুলো কিন্তু সংরক্ষণ করা হয়। এগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়। অর্থাৎ ইংরেজি ভাষায় জার্মোপ্লাজম সংরক্ষণকে ইংরেজি ভাষায় কি বলে? কনসারভেশন অফ জার্মোপ্লাজম। এরপরে আমরা এই যে ভাগটার মধ্যে আমরা দেখেছিলাম, এই জার্মোপ্লাজমের ভাগটা একটু দেখি। এটা হচ্ছে সিড লাইব্রেরি, অর্থাৎ সিড মানে বীজ, স্পার্ম মানে শুক্রাণু, জিন, তারপরে পোলেন, তারপরে জিন ব্যাংক, এগুলো কিন্তু জানতে হবে। আর জিন ব্যাংকের মধ্যে দুটো ভাগ, ইনভিভো আর ইনভিট্রো। তবে এই ইনসিটোর মধ্যে এই প্রধান ভাগগুলো এইগুলো, আর এক্সিটোর মধ্যে এই প্রধান ভাগগুলো, এই দুটো ভালো করে পড়বে। এবার চলে আসি কীভাবে জার্মোপ্লাজম সংরক্ষণ করা যায়। এই যে আগে আমরা জার্মোপ্লাজম নিয়ে বললাম যে জার্মোপ্লাজম কিন্তু দুটোভাবে, এক্সিটু ওটা হচ্ছে ইনসিটু, এই দুটো পদ্ধতিতে কিন্তু সংরক্ষণ করা যায়। আমি আগেও বললাম যে এক্সিটু হচ্ছে যেসব বিরল প্রজাতি অবলুপ্ত প্রাণী, তাদের কোষ, ভ্রূণ, পরাগাণু, শুক্রাণু, ডিম্বাণু এগুলো নিয়ে যদি সংরক্ষণ করা হয়, তখন সেটা কিন্তু হয়ে যাবে এই এক্সিটু, যেমন চিড়িয়াখানা, জিন ব্যাংক, উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেন এগুলো। আর ইনসিটু কোনগুলো? ইনসিটু আমি বললাম যে তাদের অবলুপ্তপ্রায় জীবকে তার নিজস্ব বাসভূমি অর্থাৎ নিজস্ব বাসস্থলের অন্তর্গত তাদেরকে সংরক্ষণ করা হলে তখন সেটা হয়ে যাবে কিন্তু ইনসিটু সংরক্ষণ। এবার চলে আসলাম আমরা সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে। সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা হচ্ছে যে যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার, বর্তমান ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এটা মাথায় রাখতে হবে যে বর্তমান ভারতে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, 18টি। আর উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। অভয়ারণ্য, এটা একটু মনে রাখতে হবে। অভয়ারণ্য কি? অর্থাৎ যেখানে অভয়ারণ্য বলতে সেই সমস্ত সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে বিশেষ কয়েকটা ধরনের উদ্ভিদ বা প্রাণী আছে। যেমন দক্ষিণবঙ্গের লেথিয়াল আইল্যান্ডে কুমির, ভোঁদড়, ময়ূর আছে। তারপরে উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ আছে। এই জাতীয় জিনিস। যেমন ভারতে বর্তমানে 535টি। এটা খুব ইম্পর্ট্যান্ট যে বর্তমান ভারতে কটি অভয়ারণ্য রয়েছে? 535টি। এভাবে মনে রাখবে যে অভয়ারণ্য 535। এরপরে চলে আসলাম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এটা কোথায় রয়েছে আর কটা রয়েছে সেটা জানতে হবে। আর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থার নাম কি? এটা হচ্ছে IUCN। এটা আমরা আগে পড়েছি, এটার নামটা আগে বলেছি আর বললাম না। এরপরে চলে আসি ভারতে মোট কটি ন্যাশনাল বা জাতীয় উদ্যান আছে। আগে তো পেলাম 535, এটা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক পাচ্ছি 120টি। কটা? তাহলে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক পাচ্ছি 120টি। এর মধ্যে সব থেকে পুরনো হচ্ছে উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল, সব থেকে পুরনো, 1935 সালে গড়ে তোলা হয়েছে। এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে চলে আসলাম পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওল্ড হেথফুল, সেটা হচ্ছে আমেরিকান। এখানে আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, এটা কিন্তু পৃথিবীর
প্রথম, পৃথিবীতে সর্বপ্রথম জাতীয় উদ্যান। এটা কিন্তু 1872 সালে এটাকে চিহ্নিত করা হয় এবং এখানে একটি সবিরাম উষ্ণ প্রস্রবণ আছে। সেটা হচ্ছে এইভাবে আসতে পারে যে সবিরাম উষ্ণ প্রস্রবণ ওল্ড কেতফুল কোথায় আছে, এটা হচ্ছে আমেরিকায়। আর এভাবে আসতে পারে যে উষ্ণ যে ন্যাশনাল জাতীয় পার্ক, হ্যাঁ, এটা হচ্ছে প্রাচীনতম বা সর্বপ্রথম, পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি, এটা কিন্তু অপশানে আসতে পারে। যাই হোক, পরবর্তী চলে যাই পরবর্তী অংশে। এটা হচ্ছে ভারতের প্রধান অভয়ারণ্য কোথায় কোথায়। আমরা 535টি, আমরা তো পড়েছি যে 535টি অভয়ারণ্য, এটা কোথায় কোথায়। এটা হচ্ছে ভারতের, এটা 4টে ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত। আচ্ছা, পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড। এটা হচ্ছে পশ্চিমবঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জলদাপাড়া, গরুমারা, চামড়ামারি, সুন্দরবন। এরপরে আসামটাও পড়বে একটু, মানস, কাজিরাঙা, ঝাড়খণ্ডে হাজারিবাগ। আর এই নামগুলো একটু তোমরা পড়ে রাখবে যে উত্তরপ্রদেশ করবাট কোথায়, উত্তরপ্রদেশ, কাশ্মীরে দাচিগাম, কেরলে পেরিয়ার, তামিলনাড়ু মৃদুমালাই ও বেদান্তঙ্গল। এটা হচ্ছে কর্ণাটক বন্দিপুর, ছত্তিশগড় কানহা, গুজরাটের গির, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কানহা এগুলো, রাজস্থান ভরতপুর। এগুলো কিন্তু একটু জাস্ট দেখে রাখবে, তাহলে অপশান আসলে তোমরা পেরে যাবে। এরপরে চলে আসলাম ব্যাঘ্র প্রকল্প। ব্যাঘ্র প্রকল্প হচ্ছে পুরো, এটাও তাই একই ভাগে ভাগ করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প আমরা জানি, আসামের মানুষ, এই যেত। আর শেষেতে হচ্ছে মধ্য ভারতে কানহা, এটা আগেই পড়েছি, করবেট উত্তর ভারত, রাজস্থান, তারপরে এদিকে তামিলনাড়ুতে তিরুনেভেলির মুন্ডনথুবাই, এগুলো একটু দেখবে। পরে চলে গেলাম, সেটা হচ্ছে ভারতের প্রধান গন্ডার সংরক্ষণ প্রকল্প। এই দুটো মাত্র জিনিস একটু মনে রাখবে যে ভারতের প্রধান, এটা এটা হচ্ছে আসামের কাজিরাঙা আর পশ্চিমবঙ্গের জলদাপাড়া, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রধান গন্ডার সংরক্ষণ, এটা হচ্ছে আসামের কাজিরাঙা, পশ্চিমবঙ্গের জলদাপাড়া। পশ্চিমবঙ্গের জলদাপাড়া থেকে কী সংরক্ষণ করা হয়, গন্ডার সংরক্ষণ করা হয়। এভাবে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ প্রকল্প, এটা হচ্ছে কুমির কোথায় সংরক্ষণ করে, সুন্দরবনের লেথিয়ান দ্বীপে, এটা খুব গুরুত্বপূর্ণ। সুন্দরবনের লেথিয়ান দ্বীপে কী সংরক্ষণ করা হয়, কুমির। আর উড়িষ্যার টিকিয়াপাড়া, নন্দনকানন, কটক, এগুলোতে কিন্তু কুমির সংরক্ষণ করা হয়। তারপরে মৃগ সংরক্ষণ আমরা একটু আগেও পড়েছিলাম যে বেথুয়াডুরি নদী আর বেথুয়াডুরিতে মৃগ সংরক্ষণ করা হয়। এছাড়া বীরভূমের বল্লভপুরে, এছাড়া পাড়মাদনে উত্তর চব্বিশ পরগনা, তামিলনাড়ু গুইন্ডি, চেন্নাই। তাহলে এখান থেকে পশ্চিমবঙ্গটা আর এই জায়গার থেকে পশ্চিমবঙ্গটা বেশি করে দেখবে। এরপরে চলে আসলাম আমরা যে বিভিন্ন অঞ্চলে বন্য অভয়ারণ্যগুলি কী কী, সংরক্ষিত বন্য অভয়ারণ্য। এটা আগেও আমরা দেখেছি, তারপরে আরেকবার দেখলাম যে উত্তর চব্বিশ পরগনার লেথিয়াল আইল্যান্ড, এটা দক্ষিণবঙ্গের মধ্যে এটা। তারপরে কি আছে, হলিডে আইল্যান্ড, সজনেখালি। দার্জিলিংয়ে দুটো, সেটা হচ্ছে সেনজল আর মহানন্দা। আর জলপাইগুড়িতে 3টে, গরুমারা, জলদাপাড়া, চামড়ামারি। এভাবে মনে রাখবে এই 3টে। আবার এই 3টে কিন্তু একইভাবে, এটা মনে রাখবে এই 3টে একই, মানে এক শৃঙ্গ গন্ডার 3টে, গরুমারা, জলদাপাড়া, চামড়ামারি, এক শৃঙ্গ গন্ডার, এটা বেশি মনে রাখবে। আর কাকর হরিণ, এই দুটো কিন্তু মনে রাখবে যে এখানে এই দুটো সংরক্ষণ করা হয়। আর উত্তরবঙ্গের এর মধ্যে রয়েছে, সরি, এখানে কাকর হরিণ মনে রাখতে হবে না, তার কারণটা হচ্ছে যে অলরেডি এখানেও রয়েছে কাকর হরিণ। আচ্ছা, তাহলে দার্জিলিংয়ে কী কী মনে রাখতে হবে, যে হিমালয়ের ভালুক, আচ্ছা, চিতল, তারপরে ঘুঘু, ধানেশ, ঘড়িয়াল, এগুলো। আর এগুলো এখানে দক্ষিণবঙ্গের মধ্যে কী কী মনে রাখতে হবে, একই, দক্ষিণবঙ্গে যা যা প্রাণী কিন্তু সব একই। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সজনেখালি, দক্ষিণ চব্বিশ পরগনার সজনেখালি। এখানে কিন্তু সবথেকে বড় আয়তনের 362.4 বর্গ কিমি আয়তনের কিন্তু অভয়ারণ্য রয়েছে, সবথেকে বড় পশ্চিমবঙ্গের। আচ্ছা, এখানে কি কি রয়েছে, কুমির, ভোঁদড়, বুনো শুয়োর,
বনমোরগ, হ্যাঁ বনমোরগ, এটা মনে রাখবে সবাই একটু। চলে আসলাম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। এবার এইখানে এটা দেখতে হবে অ্যানিমাল ইন ডেঞ্জার। অ্যানিমাল ইন ডেঞ্জার এই গ্রন্থটি কে লিখেছে? সেটা হচ্ছে বিজ্ঞানী জন স্পার্কস। এটা মনে রাখতে হবে যে এই গ্রন্থটি কে লিখেছে, জন স্পার্কস। আর খুব কঠিন প্রশ্ন আসলে কত সালে? 1971। আচ্ছা, তিনি বলেছেন যে বাঘকে স্বাধীনভাবে বসবাস করতে গেলে কত বর্গকিমি জায়গা প্রয়োজন, এটা একটু জানতে হবে। যে 77.7 বর্গ কিলোমিটার কিন্তু জায়গার প্রয়োজন, যেটা কিন্তু বর্তমানে যেসব জিম করবেট বা সুন্দরবন এখানে কিন্তু সেই পরিমাণ জায়গা কিন্তু নেই। চলে আসি পরের অংশে, সেটা হচ্ছে কনভারসেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডি। এই সিবিডির ফুল ফর্ম কি? কনভারসেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা মনে রাখতে হবে। এর বাংলা অনুবাদ জীববৈচিত্র্যের সম্মেলন। এটা বাংলা তর্জমা করলে জীববৈচিত্র্যের সম্মেলন। এটা কিন্তু একটা আন্তর্জাতিক চুক্তি, যেটা কোথায় হয়েছিল সেই চুক্তিটা হয়েছিল হচ্ছে রিও ডি জেনেরোতে। আমরা এই রিও ডি জেনেরোর নাম অনেক শুনেছি। তাহলে এটা কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির এই যে সম্মেলনটা, প্রথম চুক্তিটা হয়েছিল কোথায়? রিও ডি জেনেরোতে। কত সালে? 1992 সালে। আর এর আইনটা বলবৎ হয় 1993 সালে। এটা একটু মনে রাখতে হবে। এরপরে চলে আসি, এই চুক্তিতে কত দেশ স্বাক্ষর করেছিল? 193টি দেশ কিন্তু স্বাক্ষর করেছিল। এই যে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির এর সিবিডির এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কানাডার মন্ট্রিল শহরে। এটা মনে রাখতে, কানাডার মন্ট্রিল শহরে। তাহলে সিবিডি সদর দপ্তর কোথায় অবস্থিত? এভাবে প্রশ্ন আসতে পারে যে কানাডার মন্ট্রিল শহরে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে চলে আসলাম, তিনটে উদ্দেশ্য ছিল এদের এই সিবিডির জীববৈচিত্র্য সংরক্ষণের তিনটে উদ্দেশ্য। একটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করা, আর সুস্থায়ী উন্নয়ন করা, আর এই তাদের যে জিনগত সম্পদ সেটার জন্য সব দেশ ব্যবহার করতে পারে, সেটা কিন্তু এরা বলেছিল। আচ্ছা, এরপরে চলে আসলাম আমরা এই সিবিডির ভারত হচ্ছে 2002 থেকে 4 সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, সংক্ষেপে NBSAP, এটা প্রস্তুত করেন। এরপরে চলে আসি আমরা আইসি ডাইভার্সিটি টার্গেট। এর টার্গেটটা কী ছিল? এটা হচ্ছে এর টার্গেটটা ছিল যে 20টি লক্ষ্য ছিল এদের গৃহীত, 20টি লক্ষ্য গোল, অর্থাৎ পৃথিবী জুড়ে জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য 20টি গোল। এটা এভাবে প্রশ্ন আসতে পারে, বায়োডাইভার্সিটির কটি লক্ষ্য ছিল? 20টি। ব্যাস, পরে চলে গেলাম পশ্চিমবঙ্গের কোথায় মানুষ ও হাতির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব চলছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ডুয়ার্স, হ্যাঁ, ও তরাই অঞ্চলে, আর সে সাথে জঙ্গলমহলে কিন্তু হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব চলছে। তার কারণ হচ্ছে হাতিগুলো অনেক সময় সেখানে রেলে কাটা পড়ে বা বিভিন্ন কারণে মানুষের ফসলপত্র খেয়ে ফেলে, বিভিন্ন কিছু কারণে কিন্তু মানুষের সঙ্গে হাতির একটা দ্বন্দ্ব চলছে পারস্পরিক। এরপরে চলে আসি যৌথ বন পরিচালনা, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JMF সংক্ষেপে। JMF এর ফুল ফর্ম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এরপরে চলে আসি আমরা সুন্দরবনে, যেটা হচ্ছে মানুষ এবং বাঘের সঙ্গে দ্বন্দ্ব হয়, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে এই সুন্দরবন অঞ্চলে কিন্তু বাঘের সঙ্গে মানুষের দ্বন্দ্ব হয়। আর একটা ছোট্ট জিনিস জেনে আসতে হবে, STR এর ফুল ফর্ম কি? সুন্দরবন টাইগার রিজার্ভ। এটা আমাদের লাস্ট অংশ চলে এসেছি আমরা। ইংরেজি পোচিং কথাটির অর্থ হচ্ছে চোর শিকার। এই লাইনটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইংরেজি পোচিং কথাটির অর্থ হচ্ছে চোর শিকার। চোর শিকারীদের ইংরেজিতে বলা হতো পোচার। অর্থাৎ এই 1980-র দশক থেকে পোচিং শব্দের ব্যবহারিক অর্থ আরও প্রসারিত হয়েছে। এখানে পোচিং বলতে চোর শিকার বা বেআইনিভাবে গাছ কাটা বোঝায়। ছোট্ট করে এই দুটো জিনিস জানতে হবে, ইংরেজি পোচিং শব্দের অর্থ কি? চোর শিকার। আর এই পোচিং বলতে চোর শিকার বা বেআইনিভাবে গাছ কাটাকে বোঝায়। যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করো সবাই।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু ক্লাসের ভিডিওর সাথে সাথে প্রাইমারি টেটের ভিডিওগুলো কিন্তু পরপর আপলোড করছি। ধন্যবাদ সকলকে।